প্রতি বছর ঈদ আসলেই মুখে মুখে একটি শব্দ উচ্চারিত হয়, সেটা হলো ভোগান্তি। নারীর টানে ঘরে ফিরতে যাওয়া নগরবাসী সড়ক পথে ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে অসহনীয় দুর্ভোগ ও ভোগান্তির শিকার হলেও এবারের ঈদে যেন সেই চিরচেনা যানজটের দেখা নেই। পবিত্র ঈদ উল আজহার এখনও 2 দিন বাকি থাকলেও দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের কোথাও বড় ধরনের কোনো জট সৃষ্টি হয়নি। দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষের চলাচলের পথ পদ্মা সেতুর মাওয়া প্রান্তেও নেই কোনো যানজট। স্বস্তির খবর আছে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটেও। জানা গেছে সব ফেরি সচল থাকায় ঈদযাত্রার প্রথম দিন থেকেই নির্বিঘ্নে পারাপার হচ্ছে যাত্রী ও যানবাহন। তবে একটু ব্যতিক্রম রেলপথ। ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে উত্তরাঞ্চলগামী সহ 5টি ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। রেল কর্তৃপক্ষ এটিকে অপারেশনাল ডিলে এবং রেল লাইনের ওপর স্থানীয়দের ঘর শুকানো সহ ইঞ্জিন সংকটকে দায়ী করছেন। তাই রেলপথের বাইরে সড়ক ও নৌপথে এবার তুলনামূলক ঈদযাত্রা এখনো পর্যন্ত স্বস্তির মনে হলেও ঈদের আনন্দ যেন বিষাদে পরিণত হচ্ছে টাঙ্গাইলে রড বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় 15 জন নিহতের খবরে। জানা গেছে এ নিয়ে আজ দেশের 6 জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 24 জন নিহত হয়েছেন। এর আগে ঈদ উল ফিতরের সময়ও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে 26 জনের প্রাণহানি ঘটে সদরঘাটের লঞ্চ ঘাটেও। প্রতি বছরই কেন আনন্দের ঈদ বিষাদে পরিণত হয়? ঈদে ঘরমুখো মানুষকে নিরাপদে পৌঁছে দিতে সরকার শতভাগ সফল হবে কবে, কিভাবে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। শেখ রবিউল আলম, সড়কে মৃত্যুর মিছিল এবং শুরুটা যেভাবে করেছিলাম, ঈদ আসলে একটা শব্দ আসলে দীর্ঘদিন আমরা দেখেছি মানুষের মুখে মুখে উচ্চারিত হতে, সেটি হচ্ছে ভোগান্তি। এবারের সড়ক পথের যাত্রায় আমরা দেখলাম ভোগান্তি বেশ কম, কিন্তু এরপরেও যেই দুর্ঘটনাটি আসলে আজকে আমাদের সবাইকে নাড়া দিয়েছে এবং আপনি নিজেও আসলে সেই দুর্ঘটনা নিয়ে বক্তব্য রেখেছেন। 15 জন নিহত হলেন টাঙ্গাইলের ট্রাক উল্টে। রড বোঝাই ট্রাকে করে এই যারা আসলে খেটে খাওয়া মানুষ, সবাই হকার ছিলেন, তারা আসছিলেন চট্টগ্রাম থেকে টাঙ্গাইল পর্যন্ত তারা আসলেন। আমি একটু প্রশ্নটা করতে চাই শুরুতেই, এত বড় দীর্ঘ একটা পথ তারা পাড়ি দিয়েছেন, সেখানে কি আসলে কোনো ট্রাফিক পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কেউ তাদেরকে দেখেন নাই যে রড বোঝাই ট্রাকে করে কেন এই মানুষগুলো পার হচ্ছেন? ধন্যবাদ আপনাকে। যে দুর্ঘটনাটা ঘটেছে খুবই অনাকাঙ্ক্ষিত, মর্মান্তিক, হৃদয় বিদারী। 3:30টার সময় রাত্রে এই দুর্ঘটনাটা ঘটেছে এবং তারা লংপথ পাড়ি দিয়ে আসছেন যেভাবে আপনি বলেছেন। তো কিভাবে আসছেন নিশ্চয়ই সেটা একটা প্রশ্নের বিষয়। তবে এটা ঠিক যে কোনো সময় এটা নিবৃত্ত করা বেশ কঠিন হয়ে যায়। যাত্রীদের সচেতনতা প্রয়োজন। যে দুর্ঘটনা ঘটেছে, ড্রাইভার প্রাথমিকভাবে আমাদের কারণে মনে হয়েছে যে তার দায় রয়েছে, কারণ কোনো একটা জায়গায় একটা সাইডেই তিনি উল্টে পড়ে যান রাস্তায়, অর্থাৎ তিনি নিয়ন্ত্রণ হারিয়েছেন গাড়ি। যেহেতু এটা রড বোঝাই ট্রাক, তারপর আরও 25 জনের মতো মানুষ উঠেছে। আমার ধারণা হচ্ছে যে তার লোড বেয়ারিং যে ক্যাপাসিটি তার চেয়ে অনেক বেশি হয়েছে, সে নিয়ন্ত্রণ হারিয়েছে। একজন আহতর বক্তব্য হচ্ছে এরকম যে তারা তাকে বলছিল, সে বারবার নাকি এরকম করছিলেন, তন্দ্রাশ্রিত ছিল। তাকে বারবার বলার পরও সে ওই গাড়িটা চালিয়েছে এবং ওরাও যাত্রীরা তাকে গাড়ির থেকে নামেনি। হাইওয়েতে কিভাবে এতটা পথ আসলো সেটা প্রশ্নের বিষয়, কিন্তু এই ঈদের আগে এভাবে ট্রাকে যাত্রাটা বাংলাদেশে হ্যাবিচুয়াল হয়েছে। আপনি ইচ্ছা করলেই, আজকে আমি অনেক জায়গায় নির্দেশ দিয়েছি ট্রাক থেকে মানুষ নামানো যায়নি, কারণ আরেক মব তৈরি হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে হাজার হাজার গাড়ি প্রতিদিন, প্রায় ধরেন আপনি 2.5 লাখের উপরে গাড়ি কিন্তু আপনি চলছে এই লোকগুলিকে ঢাকা বা ঢাকার বাইরে যাওয়া আসা করার জন্য। রাস্তাতে গাড়িগুলি এমন থাকে যে আপনি ইচ্ছা করলেই কোনো একজন পুলিশ অথবা কর্মকর্তা একটা গাড়িকে সাইডও করতে পারে না, কারণ গাড়ির টেইলের মতো একটার সাথে একটা লেগে থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে ওইটা যদি আপনি করতে যান, কোনো সময় এমন হয়েছে যে পারা যায়নি, এবং এমন হয়েছে যে 20-30 কিলোমিটার আপনি যদি 10 মিনিট একটা গাড়িকে সাইড করানোর জন্য সময় ব্যয় করেন, মিনিমাম 20 থেকে 25 কিলোমিটার যানজট হয়ে যাবে, গাড়ি একটার সাথে একটা লেগে আছে। তো রাইট সাইডে যদি থাকে, মিডিলের দিকে তাকে সাইড করে এনে নামিয়ে সেখান থেকে তাকে নিবৃত্ত করা, ওই ট্র্যাককে সাইড করা, অথবা ওই মালামালকে ওখানে করে কোথাও রাখবেন পাশে রাস্তায়, সেটাও আরেক যানজট তৈরি করে। যার ফলে কোনো সময় এগুলি ব্যত্যয় ঘটছে, হয়তো বিচ্ছিন্নভাবে এটার ব্যত্যয় ঘটেছে, যার জন্য জীবনগুলি দিতে হয়েছে। বাট অধিকাংশ ক্ষেত্রে কিন্তু হাইওয়ে পুলিশ, আমাদের ওখানে মোবাইল টিম যেগুলি আছেন, তারপর যে সমস্ত কর্মকর্তারা আছেন, সবাই কিন্তু ফাংশন করছে দিন রাত 24 ঘন্টা ছুটি বাতিল করে। আমাদের হাইওয়ে পুলিশের এবং মোবাইল কোর্টের ফাংশনটা কিন্তু খুব জোরালোভাবে আছে।
ফাইন করছেন, রুট পারমিট বাতিল করছেন, তারপর ধরেন যেটাকে বলা হয় নিবৃত্ত করছেন। কিন্তু এই যে আপনাকে বললাম যে 1.5 কোটি মানুষ 2-2.5 দিনের মধ্যে যাত্রা নিশ্চিত করা, হঠাৎ করে যখন ছুটি হচ্ছে সবাই রাস্তায়, মেইন রাস্তায় চলে এসে চলন্ত যানে উঠে যাওয়ার যে প্রবণতা, আপনি সবাইকে ইচ্ছা করলে লাখ লাখ, আপনি যদি এখন যান আবদুল্লাপুর থেকে যদি আপনি ধরেন টঙ্গী হয়ে গাজীপুর হয়ে একবার এই রাস্তা দিয়ে যদি যান চন্দ্রা পর্যন্ত যাবেন, লাখ লাখ যাত্রী চলন্ত যানে উঠছে, তাদেরকে আপনি নিবৃত্ত করতে পারবেন না। আমাদের যাত্রীদের আরেকটা প্রবণতা হচ্ছে সে বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কেটে অপেক্ষা করে বাস আসবে, তারপর তাতে উঠবে, তারপর গন্তব্যে যাবে, এই সময় তার নাই। আবার এই ঘটনাটি কিন্তু আমাদেরকে আরও একটি বিষয়ে দেখিয়েছে, মানে যারা আসলে সেই বাসটিতে ছিলেন, ট্রাকটিতে ছিলেন, যারা সেখানে সৌভাগ্যক্রমে আসলে বেঁচে গেলেন, তাদের মধ্যে একজন বলেছেন যে জনপ্রতি ভাড়া বাসের এত বেশি চাওয়া হচ্ছিল, যে কারণে যেহেতু তারা খেটে খাওয়া মানুষ, যেই ভাড়া হয়তো আরও অনেক কম, সেই ভাড়া 1700 থেকে 1800 টাকা পর্যন্ত চাওয়া হয়েছে, সে কারণে তারা আসলে সেই টাকাটুকু বাঁচাতে তারা এই রড বোঝাই ট্রাকে তারা শ্রমিকরা বাস ভাড়া যে আসলে বেশি চাওয়া না, বাস ভাড়া, বাস, আপনি এই কথা তো ঠিক না, ভাড়া তো আপনি পরে, আপনি হঠাৎ করে আপনি একজন ধরেন খেটে খাওয়া মানুষ, তিনি আগে টিকিট করেননি, তিনি বাড়ি যাওয়ার সময় টিকিট খুঁজছেন, তো টিকিটের তো স্বল্পতা আছে, এটা তো সত্য। তখন এইরকম ভেঙে ভেঙে যাওয়ার যাদের প্রবণতা আছে তাদের কাছ থেকে অনেক সময় ভাড়া বেশি চাওয়া হয়, পরিস্থিতি অনুসারে এটা চাওয়া হয়, এবং সেগুলি কিন্তু কোনো নির্দিষ্ট রুটে সিলেক্টেড বাস না। আপনি যদি বাস স্ট্যান্ডে যান, আপনি যদি বাস কাউন্টারে যান, আপনি দেখবেন যে সেখানে নির্ধারিত ভাড়া তারা নিচ্ছে, এবং আমাদের যাতে না নিলে তাদের শাস্তি, রুট পারমিট বাতিল, জরিমানা সব ব্যবস্থা কিন্তু আমরা রেখেছি। মোবাইল কোড করছে, মনিটরিং টিম আছে, ভিজিলেন্স টিম আছে, কন্ট্রোল রুম আছে, করা হচ্ছে, এবং আমাদেরও 24 ঘন্টা আমাদের হটলাইন আছে। এখন প্রশ্নটা আমি আপনাকে বলি, আপনি শুনুন না, একদম আপনি শ্রমিক, আপনি আজকেই ছুটি পাচ্ছেন, যে কোনো যানবাহনে যেতে চাচ্ছেন, আপনি বাস স্ট্যান্ডে যখন বাস স্ট্যান্ডে যাচ্ছেন না, চলন্ত বাসের কাছে গেলে অনেক সময় সুপাররা ভাইজারা বলছে হ্যাঁ নিতে পারি, 2 জন নিতে পারবো, তুমি আমাকে 800 টাকার ভাড়া 1000 টাকা দাও, এরকম বলে। এটা ঠিক আছে, কিন্তু এটা চলন্ত পথে নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন। আপনি যদি বাস স্ট্যান্ড না হয়, আপনি যদি ধরেন কাউন্টার না থাকে, এরকম চলন্ত বাসে দাঁড়ানো অবস্থায় যদি আপনি যেতে চান, যেখানে আপনি আছেন সেখান থেকে যদি উঠতে চান হাইওয়েতে, তো এটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন? এটা নিয়ন্ত্রণ করাটা বেশ কঠিন। আবার এই ডিমান্ড যখন এরকম ক্রিয়েট হয়, মানুষ যে কোনো মূল্যে যেতে চায়, আর ওরা যখন ওই বাসে যারা আছে সুপারভাইজাররা, তারা 100-200 টাকা বেশি নিয়ে তাকে সার্ভিস দিতে চান, এই জায়গাটা অভিযোগ যদি আপনি না পান নির্দিষ্টভাবে, তাহলে প্রত্যেকটা জায়গায় ধরেন আমি যদি বলি যে 100 মিটার দূরে দূরে তো আর এটা দেখার জন্য লোক দাঁড়িয়ে নেই, এতগুলি হাইওয়েতে 23,000 কিলোমিটার রাস্তা আমাকে দেখতে হচ্ছে। আর যদি এলজিআরডি রাস্তা ধরেন মহাসড়ক, তাহলে প্রায় 4,23,000 কিলোমিটার রাস্তা সুপারভিশন করতে হচ্ছে। ইটস নট এ ম্যাটার অফ জোক। তো এভাবে তো পৃথিবীর অন্য কোনো জায়গায় নাই যেটা আমাদেরকে করতে হচ্ছে। এখানে ভাড়া বেশি এরকমভাবে চাইলে আমাদের নজরে আসলে আমরা কিন্তু তাদেরকে সাজা দিচ্ছি, জরিমানা করছি, রুট পারমিট বাতিল করছি, যেখানে অভিযোগ আসছে সেখানে অ্যাকশন হয়েছে। আমার কাছে একটু আগে আমাকে সচিব বললেন যে তিনি যাত্রাবাড়িতে এরকম একটা কমপ্লেন পেয়েছে, সাথে সাথে 4টা মোবাইল কোড গিয়েছে, ও এক জায়গায় সামান্য অস্তিত্ব পেয়েছে, আমরা তাকে মনে করেন 50,000 টাকা ফাইন করে দিয়েছি। এখন ফাইন করা ছাড়া তো এই আপনার যে সড়ক পরিবহন যে বিধি আছে, আইন আছে, সেটার সর্বোচ্চ প্রয়োগ করা ছাড়া আপনি ইচ্ছা করলেও তো এই জায়গাগুলিতে কোনো সময় একটা পরিস্থিতি এমন হয়ে যায় যে সেটা কিন্তু আপনি আইন দিয়েও নিয়ন্ত্রণ করতে পারেন না, লোকবল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন না, কোনো সময়ে এই পরিস্থিতিটা বেশ জটিল হয়ে যায়। কিন্তু যখন আসলে আপনি বারবার বলছেন যে আমরা মনিটরিং করছি, এবং আমরা নিশ্চয়ই জানি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পরিস্থিতিগুলোতে তারা দিনরাত 24 ঘন্টা কাজ করছেন, তাদের ছুটিটাও আসলে বাতিল করা হয়, কিন্তু মনিটরিং আছে। এরপরেও যে প্রশ্নটি আসলে আমি শুরুতেই করলাম যে একটা রড বোঝাই ট্রাকে এতজন মানুষ উঠেছেন, আপনিও বলেছেন যে এই চিত্রটা বাংলাদেশে খুব একটা নতুন নয়, আমরা এর আগেও দেখেছি যে ট্রাকে করে, পিকআপে করে মানুষ বাড়িতে যান। রড বোঝাই একটা ট্রাকে কি করে আসলে এতজন মানুষ যাত্রা করলেন, এবং এত লম্বা একটা রাস্তা তারা পার হয়েছেন? হাইওয়ে পুলিশ কিংবা যারা মনিটরিং এর দায়িত্বে 24 ঘন্টা নিয়োজিত আছেন, তারা কেউ তাদের সবার নজর এড়িয়ে গেল না? নজর এড়িয়েছে আমি তা বলবো না, হয়তো কারো নজরে পড়েছে, কিন্তু ঈদযাত্রার উপলক্ষে কোনো সময় এটাকে বাধ্য করারটা হয়তো করতে পারিনি, কিন্তু করা উচিত ছিল, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু এটাকে আপনি মনে করছেন না যে ধরেন এই রকমের একটা ওভারলোডেড গাড়িতে 25 জন মানুষ উঠে গেল,
তাদেরকে এই যদি আমরা সচেতন না হই, এভাবে যদি আমরা ঝুঁকি নেই, আর সেই ঝুঁকি যদি আপনি এভাবে নেন, তো সে আপনাকে ঝুঁকিমুক্ত রাখা তো কঠিন হয়ে যায় মানে ব্যবস্থাপনার মধ্যে খুব কঠিন হয়ে যায় এরকম। যেমন আমি কালকে চন্দ্রাতে গিয়ে কিন্তু আপনি মিটিং করেছি। ওই এলাকার যত আইন প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, স্থানীয় পুলিশ, হাইওয়ে পুলিশ, টিওনো, ডিসি, পুলিশ কমিশনার সহ গাজীপুরের সবাই বসেছে। মালিক সমিতি, পরিবহন মালিক সমিতি, শ্রমিক সমিতি, ওই অঞ্চলের আপনার 2জন মেম্বার অফ পার্লামেন্ট, সবাইকে নিয়ে, যেহেতু ওইখানে একটা কনজেনশন বড় আকারে হয়, তাদেরকে দায়িত্ব দিয়েছি, সচেতন করেছি এবং তারা সার্বক্ষণিক কাজ করছে, যা যা প্রস্তুতি সব নিয়েছি। এখন আজকে আমি জানতে পারলাম যে প্রায় ধরেন যমুনা সেতুতে ইতিমধ্যে রাত 12টা থেকে 12টা, আমরা 24 ঘন্টা কাউন্ট করি, ইতিমধ্যে প্রায় 40,000-এর কাছাকাছি গাড়ি পার হয়ে গিয়েছে। এমনও আছে গতবার আমাদের রেকর্ড হয়েছে 52,000 গাড়ি পার হচ্ছে। একটা সেতু দিয়ে 52,000 গাড়ি যদি আপনার প্রতিদিন শুধুমাত্র পার হয়, আর আমাদের অন্যান্য সেতু দেখেন আপনি যদি যান, তো এখানে যে অবস্থাটাই লাখ লাখ শ্রমিক শেষ মুহূর্তে হয়, তারা যে কোনো যানবাহনে উঠে যাওয়ার চেষ্টা করে। সবাইকে যদি আপনি ওই যানবাহন থেকে নামিয়ে দেন, তাহলে আমার মনে হয় যে আরও 3 মাসের যানজট তৈরি হয়ে যাবে, আপনি কোনো কিছু করতে পারবেন না। নিবৃত্ত করা যায় না, আর নিবৃত্ত করতে গেলে তার যে পার্শ্ব প্রতিক্রিয়া এবং সেখানে রাস্তার মধ্যে যে উদ্বুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়, সেটা আরো বেশি যানজট, আরো বেশি প্রতিবন্ধকতা তৈরি একটু আসলে বেগবান খুব হয়, চ্যালেঞ্জিং। জি, আমি যদি একটু বিগত মাসটার দিকে তাকাই, গেল মাসে এপ্রিলে সড়ক দুর্ঘটনায় 463টি দুর্ঘটনা হয়েছে এবং সেখানে 404 জন নিহত হয়েছে। এটি রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে আমি আপনাকে জানিয়েছি। মানে এক মাসে 404 জন নিহত হয়েছে বাংলাদেশে। সেটা তো আসলে ঈদের মাসও ছিল না। এই যে ঘটনাগুলোর যে মূল কারণগুলো বলা হচ্ছে, তার মধ্যে প্রথম কারণটি বলা হয় যে ত্রুটিপূর্ণ যানবাহন। আপনারা এই 3 মাসে বা আজকে সরকারের 100 দিন আসলে পূর্ণ হয়েছে, এই 100 দিনে বারবার আসলে নানান সময় আপনাকে আমরা বলতে শুনেছি যে সড়কে আসলে অননুমোদিত গাড়ি কিংবা আসলে ত্রুটিপূর্ণ কোনো যানবাহন চলবে না। কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কোনোভাবে? না, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বিষয়টা তা নয়, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যেমন ত্রুটিপূর্ণ যানবাহন যেগুলি আছে তাদেরকে ফিটনেস বিআরটি থেকে দেওয়া হয় না, ফিটনেস দেওয়া হয় না বিদায় তা চলছে না, আমি তা বলছি না। যেমন আপনি ধরেন এই যে রাস্তাতে আমাদের যে হারে পণ্য এবং যে হারে যাত্রী পরিবহন করা লাগে, সেই তুলনায় আমাদের শতভাগ ফিটনেসের গাড়ির সংখ্যা অনেক কম, অনেক কম। এখন আপনি ডাম্পিং করবেন, ডাম্পিংয়ের জায়গা নেই। আপনি ফিটনেস তাকে দিলেন না, রুট পারমিট দিলেন না, ফিটনেস দিলেন না, যেমন ত্রুটিযুক্ত গাড়ি, সে কোনো না কোনো জায়গায় আড়ালে আবডালে গিয়ে যেখানে সুপারভিশনটা নাই সেখানে সে চলছে, অথবা ধরেন কোনো কোনো সময় কোনো কোনো কর্তৃপক্ষের সাথে আঘাত করে সে চলছে, এরকমভাবে চলছে, এটা আছে। এখন আপনি একদিনে পারছেন না। আমরা ইতিমধ্যে যেটা করেছি, চিহ্নিত করেছি ত্রুটিপূর্ণ যান যেগুলি আছে সেগুলিতে আমরা কোনো অবস্থাতে আর নতুন করে বিআরটি থেকে তাদেরকে রুট পারমিট এবং ধরেন যেটাকে বলা হয় ফিটনেস সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। এগুলি চিহ্নিত করা হচ্ছে, এগুলি অনেকগুলিকে ধরেন আপনার অকেজ করার জন্য বলে দেওয়া হয়েছে, কিন্তু শতভাগ করা যাচ্ছে না। কারণ দুটি ব্যাপার আছে, যে পুরো হাইওয়েটাকে যে গাড়ি ফিটনেসযুক্ত গাড়ি চলাচলের জন্য শতভাগ উপযুক্ত করবার যে পরিবেশ, সেটা রাতারাতি পরিবর্তন না করতে গেলে কার্যক্রমটা অব্যাহতভাবে আছে এবং সেই কাজগুলো আমরা করছি। ডিএফটি এর কথা বলছেন, দুর্ঘটনা রোধে যে প্রতিবেদনগুলো আমরা দেখি সেখানে যে 12টি সুপারিশ করা হয়েছে রোড সেফটি ফাউন্ডেশনের পক্ষ থেকে, সেখানে সুপারিশের দ্বিতীয় সুপারিশটি হচ্ছে বিআরটিএ, বিআরটিসি, ডিটিসি এর কাঠামোগত সংস্কার, তাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। তার মানে এই যে আপনি বলছেন তারা নানান সময় সহযোগিতা করবেন এই দুর্ঘটনাগুলোকে কমিয়ে নিয়ে আসতে, তারা নানান সময় তার মানে দুর্নীতিগ্রস্ত হন কিনা, তাদের কারণে এই দুর্ঘটনাগুলো অনেকটাই বাড়ে বলে কি মনে করেন? দুর্নীতি মুক্ত তো বাংলাদেশ নয়, যারা সেফটি ফাউন্ডেশন থেকে বলছেন তারাও নয়। আমাদের কথাগুলি খুব চমৎকার হয়, কিন্তু যখন ফাংশন করতে যাওয়া হয় তখন দেখবেন যে জরাজীর্ণতা কোথায় রয়েছে, অনেক জরাজীর্ণতা রয়েছে, আমরা এটা বলছি। কিন্তু আপনি মানে একটা জায়গা আপনাকে মনে রাখতে হবে যে আপনার রোড সংখ্যা, রোডের পরিমাণ যা, যানবাহনের সংখ্যার পরিমাণ যা, আর আমাদের যাত্রী এবং মালামাল পরিবহনের যে প্রয়োজনীয়তা, তার মধ্যে একটা অসামঞ্জস্যতা রয়েছে। আপনি যেমন ছোট ছোট পিক আপগুলি আছে, অনেক পিক আপের কাগজ নেই, অনেক পিক আপের আপনি দেখবেন যে তার ফিটনেস নেই, কিন্তু আপনি যদি রাতারাতি এগুলি অপসারণ সব করে ফেলেন তাহলে একেবারে স্থবির হয়ে যাবে বাস্তবিকভাবে, কিন্তু আমাদের এই পরিবহন খাত একেবারে স্থবির হয়ে যাবে। তার মানে কি, রিপ্লেসমেন্ট করতে হবে, আপনার নতুন
উদ্যোক্তাদের সুযোগ দিতে হবে, আমরা সেটা অবারিত করেছি। যেমন ইলেকট্রিক ভেহিকেলকে আমরা ট্যাক্স মাত্র 15% ভ্যাটে নিয়ে আসছি, আনতে উৎসাহিত করছি। জরাজীর্ণ বাস, ফিটনেস বাস, আমরা বিশ্বব্যাংকের একটা সহযোগিতায় এমন প্রক্রিয়া নিয়ে এসেছি যে জরাজীর্ণ বাসটা উঠে যাবে, ওখানে নতুন 5টা বাস রিপ্লেসমেন্ট হবে, 5টা বাস তোলা হবে, 100 বাস রিপ্লেসমেন্ট হবে, 100 বাস তুলে নেওয়া হবে। এরকম করে কিন্তু এই সরকার গত 3 মাসে শুরু করে দিয়েছে। এখন শুরু কিন্তু এই পাঁচগুলি এরকম না যে আজকে শুরু করলেন আজকের থেকে আপনি দেখবেন, কেন এটা নতুন আপনার যানবাহন আজকেও আপনি একটা নতুন 25% মেট্রো রেলের যে জিনিস সেটি উদ্বোধন করেছেন বাক প্রতিবন্ধীদের জন্য এবং যারা আমাদের প্রবীণ আছেন তাদের জন্য। এই জিনিসগুলো নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়া সহায়ক হবে। কিন্তু এরপরে আসলে যে ভোগান্তির কথা আমরা বলি, কেন জানি না প্রতি বছর ঈদ আসলে আসলে এই ভোগান্তির মাঝে একটু পড়তেই হয়। ঈদুল আজহায় আপনাদের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মহাসড়কের পাশে যে পশুর হাটগুলো বসে, সেই পশুর হাটগুলো। এবারও কিন্তু এরকম মহাসড়কের পাশে আপনারা বারবার নিষিদ্ধ করেছেন পশুর হাট বসবে না, তারপর আমরা দেখছি 200-রও বেশি পশুর হাট চিহ্নিত করেছে খোদ পুলিশ। এই জায়গার আলোচনা আমি ফিরবো, একটি বিরতি নিতে চাই। জিপিএ ইস্পাত নিবেদিত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। আর একবার আমন্ত্রণ জিপিএ ইস্পাত নিবেদিত রাজখান। আজকে আমাদের মুখোমুখি হয়েছেন সড়ক, সেতু, রেলপথ ও পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শেখ রবিউল আলম, যে জায়গাটিতে ছিলাম, আপনারা বারবার নিষেধ করেছেন মহাসড়কের পাশে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না, যেটি আসলে অন্তত ঈদুল আজহার যে পরিপ্রেক্ষিত, সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং একটা বিষয়। আপনাদের বারবার এই নিষেধাজ্ঞা সত্ত্বেও কোরবানির ঈদে মহাসড়কের পাশে 200-টিরও বেশি পশুর হাট বসেছে, সেটি খোদ পুলিশ চিহ্নিত করেছে। সেখানে আসলে আপনারা কোনো ব্যবস্থা নিতে পারছেন কিনা? না, ব্যবস্থা তো সব আপনার আমাদের কাছে চাওয়াটা ভালো। আমরা এলজি এটা সাধারণত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এই হাটগুলি ইজারা দেয়। আমরা আন্তঃমন্ত্রণালয় মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে হাইওয়ের পাশে আশেপাশেও কোনো পশুর হাট হবে না, এবং পশুর হাট যদি হতে হয় এত দূরে হতে হবে যেখানে হাইওয়ের কাছেও না আসে। এই নির্দেশনা ছিল, স্থানীয় সরকার নিশ্চয়ই সেটা যদি এতগুলি হাট থেকে থাকে তাহলে সেটা তারা নিশ্চয়ই সফল হয়নি, তারা করতে পারেনি। তার মানে প্রশ্নটার জবাব আমাকে দিতে হচ্ছে, যদি আমার মন্ত্রণা নয়। খুব ইন্টারেস্টিং কি শোনেন, হাইওয়েতে আছে 23,000 কিলোমিটার রাস্তা, যেটা আমরা তৈরি করি, রক্ষণাবেক্ষণ করি এবং ওই রাস্তায় চলাচলের যানবাহনকে অনুমতি দিই। রুট পারমিট আমরা দিতে পারি না, রুট পারমিটও দেওয়ার জন্য জেলা এবং বিভাগ পর্যায়ে কমিটি আছে, তারা দেয়। আমরা শুধু গাড়ির ফিটনেস দিই আর রাস্তাটা তৈরি করি। বাট এই রাস্তায় সম্পূর্ণ শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নিজস্ব কোনো ফোর্স নেই, ক্ষমতাও নেই। আমাদের হাইওয়ে পুলিশের উপর নির্ভর করতে হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপর নির্ভর করতে হয়। এসপি, ডিসি যারা আছেন তারাও মানে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে স্থানীয় পর্যায়ে কাজ করেন, তাদের দ্বারস্থ হতে হয়। কিন্তু আমরা এক্সিকিউশন করব এরকম কোনো বাহিনীও আমাদের নাই। আমার বিআরটিতে কিছু কর্মকর্তা আছে মাত্র, যোগাযোগ মন্ত্রণালয়ে কিছু কর্মকর্তা আছে মাত্র। আমরা সবাইকে কাজে লাগিয়ে সমন্বিতভাবে করার চেষ্টা করি, কিন্তু আমরা সরাসরি নির্দেশ দিয়ে করতে সক্ষম হবে এরকম কিছু নেই। আবার এবার সর্বাধিক সংখ্যক প্রায় 69টি মোবাইল কোর্ট আমরা করেছি, যেটা গতবার ছিল 24টা, গত ঈদে 24টি মোবাইল কোর্ট আমরা করতে সক্ষম হয়েছিলাম। এবার 69টা মোবাইল কোর্ট আমরা ম্যাজিস্ট্রেটদের সংযুক্ত করতে পেরেছি তাদের নেতৃত্বে। হাইওয়ে পুলিশ অপর্যাপ্ত, তারা চেষ্টা করে সর্বাত্মকভাবে, আমি কথা বলছে তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু পৃথিবীতে আমি জানি না, আমার যতটুকু জানা আছে 2.5 থেকে 3 দিনের মধ্যে যদি 1.5 কোটি মানুষ ধরেন আর 1 কোটি প্রায় কুরবানিযোগ্য পশু ধরেন, 2.5 কোটি মানে প্রাণীর চলাচল নিশ্চিত করা এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আর এই পরিবহন সক্ষমতার মধ্যে ভেরি চ্যালেঞ্জিং। এখন ব্যবসায় কিছু জায়গা আছে, ওই যে আপনি বললেন হাইওয়ের পাশে হাট চলে আসছে, আর হাইওয়ের পাশে আপনি যান, সেখানে আবার সমস্যাটা হচ্ছে যে গরুগুলি আসবে কোথা দিয়ে? সে তো ট্রাকে আসবে, তাকে হয় নদীর পাশে হলে নৌপথে যায়, আর বড় বড় ট্রাক করে করে গরুগুলি বহন করা হয়। তো তখন আবার বলে যে একবার প্রত্যন্তলে ভিচলে যদি আপনি হাট দেন তাহলে ওখানে গরু নেওয়া সম্ভব না, গরু আনলোড করতে হয়, উঠাতে হয়, নামাতে হয়, আসতে হয়, তো কাছাকাছি একটা জায়গায় থাকতে হবে। আমরা প্রচণ্ডভাবে নিরুৎসাহিত করেছি এবং ইজারা দিতে না করেছি এই ধরনের হাটকে, তারপরও অনেক জায়গায় হয়েছে। এবং রাস্তাটা ক্লিয়ার যদি আপনাকে রাখতে হয়, স্থানীয় প্রশাসন অথবা ধরেন হাইওয়ে পুলিশ ছাড়া ওই রাস্তাটাকে আমি চলাচলের জন্য উন্মুক্ত রাখতে পারছি না। জবাব দিয়ে আমাকে হয়তো করতে হচ্ছে যোগাযোগ মন্ত্রী হিসাবে, কিন্তু ওই জায়গা আমাকে ডিপেন্ড করতে হচ্ছে অন্য মন্ত্রণালয়ে, অন্য সংস্থা বা অন্য কোনো ফোর্সের উপর।
এই জায়গায় সমন্বিতভাবে ফাংশন করাটা কোনো কোনো সময় এই প্রশ্নটা একটু করতে চাই, মানে সমন্বয়ের জায়গাটাতে তাহলে মানে এখনো আসলে আমরা পিছিয়ে আছি কিনা? মানে আপনি হয়তো আপনার জায়গাটি থেকে প্রচেষ্টা করছেন, কিন্তু এই যে হাটগুলো যে আপনি যে কথা বলেছেন যে সেটি হয়তো আপনার দেখবার জায়গা না, কিন্তু যাদের আসলে তদারকি করার জায়গা ছিল তারা কেন কঠোর হাতে পিছিয়ে আছে আমি তা বলছি না, সমন্বিতভাবে কাজ হচ্ছে। এখন ধরেন পশুর হাটটা সাকসেসফুলি করা এটাও একটা ডিমান্ড, আপনি এটাও একটা ডিমান্ড, কারণ মানুষ কি চায়, সে একটা কুরবানি পশু কিনতে চায়। এখন আমি ঢাকা এই অঞ্চলের সমস্ত পশুর হাট বন্ধ করে যদি আপনি নিয়ে যান বসিলার একটা প্রত্যন্ত অঞ্চলে, তখন আপনি আবার পশু কিনতে গিয়ে সাফার করছেন, তখন আপনি এটা আবার অনীহা প্রকাশ করছেন যে আমি তো ভাই একটা পশু কেনার জন্য আমি সেই বসিলা নদী পার হয়ে ওই প্রত্যন্তনে যাবো গ্রামের মধ্যে। আমি তো চাচ্ছিলাম ধরেন নাগরিকদের যেটা এরকম হয়, যেটা যাত্রাবাড়িতে আপনি যদি যান ওই চিটাগাং রোডের পাশে দুই পাশে গিয়ে একটু দূরে সেখানে হাট হয়েছে, সে তো চায় আমি গাড়িটা রাখবো, রেখে আমি হাটে যাব, একটা পশু কিনবো, আবার গাড়ি তোটে আমি ফ্যামিলি নিয়ে চলে আসবো বা নিজে চলে আসবো, সেবার ওই সুবিধাটাও চান। অর্থাৎ একটার সাথে কিন্তু একটা জড়িত। যখন আমরা রোড নিয়ে ভাবছি রোডটা ক্লিয়ার চাচ্ছি, কিন্তু যখন আমি পশু কিনতে যাচ্ছি ক্রেতা হিসেবে তখন আবার রাস্তার পাশে হাটটা চাচ্ছি। আমি একই ব্যক্তি, দুটি আমার দরকার। সিস্টেমেরও আসলে একটা পরিবর্তন আছে। এখন আমরা ঈদটা তো ফেস্টিভ্যাল, আমরা এটা উদযাপন করি। এখন যারা পশু তৈরি করেছেন কুরবানির জন্য তারাও একটা ভালো জায়গায় ক্রেতাদের কাছাকাছি জায়গায় পশুটা নিয়ে আসতে চায়, সেখানে আনলে সে একটা ভালো প্রাইস পায়, তাকে আবার একটা প্রত্যন্ত অঞ্চলে ঠেলেও দিতে পারছেন না রাস্তা ক্লিয়ার রাখার জন্য। এই জায়গায় সমন্বয় আমাদেরকে করতে হচ্ছে, এই 3-4 দিনের একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। এই চ্যালেঞ্জের জায়গাটিতে যখন আপনি আসলে গরুর হাটের কথা বলছেন, চাঁদাবাজির 20টি পয়েন্ট আছে বাংলাদেশে, এবং খুব অদ্ভুত, আমি আসলে এবার অবাকই হলাম শুনে যে যারা চাঁদাবাজি করছেন তারা ঈদকে কেন্দ্র করে একটি শব্দ ব্যবহার করেন, সেটা হচ্ছে জমজমাট। মানে তাদের চাঁদাবাজিটা ঈদকে কেন্দ্র করে বেশ জমজমাট ভাবে হচ্ছে। 7 থেকে 10 হাজার টাকা করে ট্রাক প্রতি চাঁদা নেওয়া হচ্ছে, এবং যারা চাঁদা নিচ্ছেন সেই জায়গাটিতে যদি আমরা একটু দেখি, হাইওয়ে, থানা, পুলিশ এবং রাজনৈতিক দলের কথিত নেতাকর্মীরা। দেখেন, চাঁদাবাজি অপরাধ, কোনো সন্দেহ নেই, নিবৃত্ত করার দায়িত্ব রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তো আমার বিশ্বাস তারা এটা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন বা করবেন, এটা হলো আমাদের কথা। কিন্তু এই বিচ্ছিন্নভাবে অসাধু উপায়ে যদি কেউ এই ধরনের করে, আমাদের মন্ত্রণালয়ের মিটিংয়ে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে তারা উপস্থিত থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং তারা এটা করার অঙ্গীকারও করেছেন। বিচ্যুতি হয়তো হচ্ছে, কিন্তু সার্বিকভাবে যদি আপনি দেখেন তো আমার কাছে মনে হয়েছে এখনো পর্যন্ত যতটুকু রিপোর্ট আমি জানতে পারছি বা সারাক্ষণিক মনিটরিং করে যেটা বুঝতে পারছি, বিচ্ছিন্ন কিছু হতে পারে। আপনারা শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছেন? ব্যবস্থা নিচ্ছি, এবং এমনও বলা হয়েছে যে একটা ট্রাক অথবা ধরেন একটা ট্রলার, সে কোন হাটে যেতে চায় সে সামনে একটা ব্যানার রাখবে, এবং হাইওয়ে পুলিশ এবং স্থানীয় পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশ তাকে সেই হাটে পৌঁছে দেওয়ার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার দরকার তা সেটা করবে। এখন যেটা হয়, ওভারলোডেড একটা গাড়ি ধরেন আসছে, একটা ট্রাক অনেকগুলি পশু নিয়ে, তার একটা দুর্বলতা আছে, সে ওভারলোডেডভাবে নিয়ে আসছে, পুলিশ তাকে থামাচ্ছে, সে যাওয়ার জন্য আবার ধরেন পুলিশকে ম্যানেজ করছে, পুলিশ আবার ম্যানেজ করছে, মনে করছে যে কুরবানির পশু এতগুলি আটকিয়ে রেখে বেশি সময়, এটা আবার আরেক সমালোচনা হবে, কিছু পেয়েছি অথবা যাও ওকে যেতে দাও। এই দুর্বলতার সুযোগগুলো আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গার থেকে সুযোগ নেওয়ার একটা প্রবণতা জাতি হিসেবে আমাদের আছে। এখানে সহযোগিতার চেয়ে দেখবেন যে প্রতিবন্ধকতা তৈরি করে একটা মানসিকতা আমাদের অ্যাজ এ নেশন হিসেবে আছে। এখন এই সংকট থেকে উত্তরণের চেষ্টা করতে হবে। আপনি একটা জায়গা বলছিলেন যে ত্রুটিপূর্ণ যান, আমি এই অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যেটা দেখেছি, ত্রুটিপূর্ণ যান আর হচ্ছে ড্রাইভারের অদক্ষতা, অযোগ্যতাও অন্যতম কারণ। 8 ঘন্টা আমাদের কিন্তু আপনার বিআরটিএতে যে সড়ক আইন এবং বিধি আছে তাতে 8 ঘন্টা, 5 ঘন্টা চালিয়ে আধা ঘন্টা রেস্ট, তারপর আরও 3 ঘন্টা, 8 ঘন্টার বেশি কিন্তু আমাদের কোনো ড্রাইভারের গাড়ি চালানো উচিত না, এটা অ্যালাউ করে না, এটা শাস্তিযোগ্য অপরাধ। এবং ওই ড্রাইভার যদি 8 ঘন্টার বেশি গাড়ি চালে তখন তার ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেলও করা যাবে, আইনে আছে। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা পরিবহন মালিকরাও বা আসলে সেই এই ড্রাইভার চালছে। এখন ড্রাইভারের স্বল্পতা আছে এরকম মনে করা হবে। তো এই ড্রাইভারটা যখন সে গাড়ি চালাচ্ছে তখন সে কিন্তু অনেক সময় সঠিকভাবে গাড়ি চালাচ্ছে না, পারছে না, এটাও একটা কারণ। ফিটনেসবিহীন গাড়িও একটা কারণ। এই দুটি জায়গায় কিন্তু আমরা আগের যে কোনো সময় হচ্ছে কঠোর হয়েছি, নিয়ন্ত্রণ করতে চাচ্ছি। আমি আবারও বলছি, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আপনি রাতারাতি যে একেবারে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করলে একেবারে পরিবহন সেক্টরটা কিন্তু ক্লাপস করে যাবে। আমরা
60,000 ড্রাইভারকে এবার একটু আগের চাইতে বাড়ছে বলে কি মনে করেন কিনা, সেরকম অনেক অভিযোগ আসছে। এমনকি যারা আসলে ট্রাক চালাচ্ছেন কিংবা পশুবাহী ট্রাক নিয়ে যারা আসছেন, তাদের অনেকে আমরা অভিযোগ করতে শুনেছি যে একই জায়গায় পুলিশও চাঁদাবাজি করছে, পুলিশ নিচ্ছে 500 টাকা, আবার দলীয় নেতা কর্মীর নামে সেখানে একই জায়গায় 300 টাকা করে কোনো চাঁদাবাজি সুযোগ করা নেই। হচ্ছে। এই যারা বলেন কোনো সুযোগ নেই। আমি আপনাকে চাঁদাবাজির জায়গাটা বললেন, আমি হয়তো দুটো জিনিস আছে, এটা একটু জানা দরকার। আসলে এটা আমাদের যারা রিপোর্ট করেন আর একটু গভীরে যাওয়া দরকার। প্রথমত হচ্ছে আমাদের পৌর এবং সিটি কর্পোরেশনগুলি সমস্ত এলাকার বাস এবং ট্রাক স্ট্যান্ড তারা নির্মাণ করেন, সংস্কার করেন, মেনটেন্স করেন, যার জন্য প্রত্যেকটা জেলা এবং আমি আবারও বলি আপনাকে, পৌর এবং সিটি কর্পোরেশনে ওখানে নির্ধারিত একটা ফি আছে, টাকা তারা কালেক্ট করে, বৈধভাবেই করে। এখানে ইজারাও নেওয়া আছে। তো এরা যেটা করে, গাড়ি ঢুকলেই সেখান থেকে একটা ফি তারা চার্জ করে, একটা রিসিট দিয়ে। এইটা ব্যাপকভাবে চলে যায় এবং এটা পৌরতে অল্প জমা দেয় বা সিটি কর্পোরেশনে অল্প জমা দেয়, কালেক্ট করে বেশি, ওখানে পুলিশ এবং অন্যান্য কিছু দুর্বৃত্তরা ভাগ করে নেয়, ভাগাভাগি করে নেয়। সবচেয়ে পুলিশ সেটা বেশি পায়, আমি যতটুকু জেনেছি 35% মতো রিপোর্টে আসছে। আমরা মন্ত্রণালয়ের মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি সর্বসম্মতিতে যে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এইভাবে যে আপনার বাস স্ট্যান্ডগুলি, ট্রাক স্ট্যান্ডগুলি মেইনটেন্যান্সের জন্য যে চার্জ করে, তারা ওই প্রত্যেকটা জেলাভিত্তিক বা এলাকা ভিত্তিক করতে পারবে না। এটা হয়তো স্ট্যান্ড ভিত্তিক করবে একবারে। একটা গাড়ি যদি ধরেন গাবতলী থেকে ছেড়ে বগুড়া যায়, এর মাঝখানে কোনো জায়গা থেকে কোনো চার্জ নেওয়া যাবে না। হয় গাবতলী অথবা বগুড়ায় সে ওই স্ট্যান্ডের যে চার্জ তার জন্য নির্ধারণ করা আছে সেটা পে করবে, মাঝখানে নেওয়া যাবে না। দলীয় পরিচয় আসলে যে চাঁদাবাজিগুলোর দলীয় পরিচয় হওয়ার কোনো সুযোগ নেই। দলের পরিচয় কেউ চাঁদা দেয় অথবা নিতে পারে, এই সুযোগ এই সরকারের আমলে নেই। তবে আমি যেটা বলছি যে পৌর চার্জ যেটা বা সিটি কর্পোরেশন যে চার্জ নেয়, সেখানে কোনো কোনো সময় দুর্বৃত্ত, আধিপত্য যারা আছে তাদের প্রভাব থাকে। তারা একটা অংশ কর্পোরেশনকে জমা দিচ্ছে, যে অংশটা কালেকশন করছে তারা অনেকে ভাগ করে নিচ্ছে। এর বাইরে আমরা নিয়ে আসছি, মনে রাখবেন, আমি বলে যাই আপনাকে যে সব মন্ত্রণালয় একমত হয়েছি আমরা যে এই চার্জটা হয় বিআরটি এর ফিটনেস নেওয়ার সময় একবারই স্থানীয় সরকার মন্ত্রণালয় নিবে। সেক্ষেত্রে হয়তো তার মানে আসলে একবারই সড়কপথে স্থানীয় সরকার চাঁদাবাজির মন্ত্রণালয় নিবে সংখ্যাটা গাড়ি 1 বছরের জন্য। সে একটা চার্জ নিবে, ধরেন 10 টাকা বা 5 টাকা বা যাই হোক, সেটা নির্ধারণ করা সবাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চলে যাবে। কিন্তু পরিবহন সেক্টরকে থামিয়ে এলাকা ভিত্তিক এইভাবে কালেকশনটা আমরা বন্ধ করে দিচ্ছি। সড়কপথের এই ভোগান্তিটা অনেকটা কমানো গেলেও আসলে ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ আছে এবং ট্রেনের টিকিট নিয়ে আসলে প্রচুর অভিযোগ করেন যাত্রীরা। ট্রেনের টিকিট আমরা দেখেছি এবারের এই ঈদুল আজহাতেও প্রথম 1 ঘন্টায় সব টিকিট শেষ হয়ে গেছে। সেটিকে আসলে অনেকেই মনে করছেন যে রাজনৈতিক নেতারা আসলে নিজেদের লোকেদেরকেই সব টিকিট দিয়ে দিচ্ছেন। এই কথাটা আসলে কতখানি সত্যি, এই প্রশ্নের উত্তর নিব আপনার কাছে। একটি বিরতি নিতে হবে। জিপিচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জিপিচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। যাত্রীর চাহিদার তুলনায় ট্রেন পর্যাপ্ত নয়, খোদ আপনাকে আমরা বলতে শুনেছি এই কথা, এবং লাখ লাখ যাত্রী ট্রেনে যাওয়ার ইচ্ছা আছে, সেই ম্যানেজমেন্টটা একটা বড় চ্যালেঞ্জ, সেটিও আপনি বলেছেন। আমরা এবারের এই যাত্রায় যদি ট্রেনের টিকিটের দিকে তাকাই, প্রথম 1 ঘন্টায় সব টিকিট শেষ হয়ে গেছে এবং সেই অভিযোগটা আসলে বারবার করা হয় যে যারা আসলে রেলের কর্মকর্তা কর্মচারী আছেন তারা কোনো না কোনোভাবে টিকিট নিয়ে আসলে একটা কারসাজি করেন। সত্যিকার অর্থে কি কোনো কারসাজি হয়? ধারণা পরিষদ বলে আমাদের জাতি হিসেবে এখানে একটা সীমাবদ্ধতা আমাদের। আপনি যদি আমাকে বলেন রেলমন্ত্রী হিসেবে, আমি আপনাকে একটা টিকিট দিতে পারবো না, কোনো সুযোগ নেই। এটা মনিটরিং করা হয় খুব শক্তভাবে, গোয়েন্দা সংস্থার নজরদারি রয়েছে, কারো সুযোগ নেই। যেমন আমি ধরি 23 তারিখ থেকে আমাদের রেল যাত্রা হলো ঈদ উপলক্ষে, আমরা 13 তারিখ থেকে 10 দিন আগে থেকে টিকিট ছেড়েছি। আমরা 32,000 আন্তনগর ট্রেনের টিকিট দিতে পারি। ঈদ উপলক্ষে 25% বেশি দিই, কারণ প্রচণ্ড চাহিদা, মানুষের যাত্রাটা একটু সুবিধা দেওয়ার জন্য। তার মানে 40,000 টিকিট আমরা দিতে পারি। তো 40,000 টিকিট কেনার জন্য প্রথম 1 ঘন্টায় আপনার হিট করেছে প্রায় 36 লাখ লোক মানুষ। 36 লাখ মানুষ হিট করেছে, এই ধরেন 40,000 টিকিট তাদেরকে সেল করতে হবে। যিনি হিট করছেন, যিনি সুযোগ পাচ্ছেন, পাওয়ার পর তাকে আবার 5-7 মিনিট সময় দেওয়া হয়, কোনো কোনো সময় 10 মিনিট পেমেন্ট করার জন্য। যার ফলে আপনি অনেকেই ঢুকে আর সেটা ঢুকতে পাচ্ছেন না ওর মধ্যে, তখন সে মনে করে যে মনে হয় কেউ না কেউ নিয়ে যাবে। বিষয়টা এরকম না, এই চাহিদাটা এত বেশি এবং হিটটা এত বেশি হয় টিকিটের তুলনায়, যার ফলে মনে হয় যে আমি তো চেষ্টা করে পারলাম না, আমি তো ঢুকতেই পাচ্ছি না। কিন্তু পারাটা আসলে তো বেশ কঠিন, তাই না? আবার পেমেন্টের জন্য একটা সময় সে পেয়ে, যাকে অ্যালাউ করছে যে ঢুকতে পেরেছে, সে আবার 5-7 মিনিট 10 মিনিট সময় পেয়ে যায় পেমেন্ট দেওয়ার জন্য, পেমেন্ট প্রসেস করার জন্য। সব কিছু মিলিয়ে এখানে খুবই স্বচ্ছতার ভিত্তিতে করা হয়। এখন 36 লাখ লোকে হিটটা যখন করলো, আমি যদি 10 লাখ টিকিট দিতে পারতাম তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু আপনাকে টিকিট দিতে বললাম 32,000,
হচ্ছে অ্যালাউ, আর 25% বেড়ে সেটা 40,000-এর মতো। দ্বিতীয় দিন আবার দিচ্ছি 13 তারিখে, 14 তারিখে দিয়েছি 24 তারিখের টিকিট, 25 তারিখে দিয়েছে, 15 তারিখে দিয়েছি 25 তারিখের টিকিট। এইভাবে কিন্তু গত 13 তারিখ থেকে এই পর্যন্ত টিকিট দেওয়া হচ্ছে। এখন আমরা টিকিট দিচ্ছি ফিরতি টিকিট, যারা ফিরবে এরকমভাবে। চাহিদা আছে ট্রেনের, কিন্তু আমাদের আন্তনগর ট্রেনের ধরেন সিট ক্যাপাসিটি এতটুকু আছে। আমরা 85 থেকে 86টা লোকোমোটিভকে যদি ফাংশন করাতে পারি, এই যাত্রীগুলিকে আমরা বহন করতে সক্ষম হই। আবার সেই অনেক আগে 1930 সালের 40-45 সালের রেল লাইন, লোকোমোটিভও পুরনো, কোচগুলি পুরনো। আমি এবার নিজে গিয়েছি, আমি দেখেছি এক্সিলেন্ট ম্যানেজমেন্ট ওখানে রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ল্যাট্রিন, ফ্যানগুলি চলছে। না, আপনি তো মন্ত্রী, আপনি যখন যান তখন ব্যবস্থাগুলো একটু ভালো থাকে, সাধারণ মানুষের জন্য কি একই ব্যবস্থা থাকে? আগে ছিল জরাজীর্ণ, আমি কিন্তু জানিও যাইনি যে আমি কোন ট্রেনটাতে উঠবো। যে কয়টা 4-5টা ট্রেন ওখানে ছিল ছাড়ার মতো উপযুক্তভাবে, আমি যে কোনোটা আমার মতো করে গিয়েছি, আমি গিয়ে দেখেছি। এখন অ্যাপ্রিসিয়েট না করলে কিন্তু আপনি পরিবর্তনটা করতে পারবেন না। আমি বলছি 3 মাসে যতটুকু করা সম্ভব সর্বোচ্চ চেষ্টা সরকার করেছে। গতকালকে রাত 12:30টার সময় প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছেন, ফোন করে বললেন আপনার আন্তনগর ট্রেনে নারীদের জন্য রিজার্ভ কোচ নেই, বগি। আমি বললাম না, নেই। এটা করা যায় না। আমার করা যাবে, কিন্তু টিকিট তো সব সোল্ড আউট, আর আমি করতেও পারবো না, আমার কাছে কোচ নেই। কারণ আমি ঈদ উপলক্ষে 10টি স্পেশাল ট্রেন এবং 51টি কোচ যুক্ত করেছি, এই মুহূর্তে কোনো কোচ হাতে নেই। তারপর উনি নির্দেশ দিলেন যে কোনো ব্যবস্থা একটা করুন। আমি সকাল থেকে, ওই রাত্রেই সচিবকে ফোন দিয়েছি, সকাল থেকে চেষ্টা করে 2টি আন্তনগর ট্রেনে 2টি কোচ নারীদের জন্য সংরক্ষণ করে আজকের থেকে চালাতে সক্ষম হয়। সেটিও তার মানে বাংলাদেশে অন্তত নতুন বাট কমিউটার ট্রেনে কিন্তু আমাদের নারীদের জন্য আছে, আন্তনগর ট্রেনে ছিল না, সেটা শুরু করেছি। এবং ঈদের পর যেহেতু টিকিট সব সোল্ড আউট হয়েছে, আমরা চাইবো যে প্রত্যেকটা আন্তনগর ট্রেনে যাতে একটা করে নারীদের জন্য এই যে যোগাযোগ ব্যবস্থার যে সীমাবদ্ধতার কথা আপনি বলেছেন, সেই সীমাবদ্ধতা আমরা আসলে কিন্তু ঈদ আসলে অনেক বেশি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নানান রকমের সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। নৌপথের যাত্রার দিকেও যদি তাকাই, সেখানেও আসলে কিন্তু আমরা প্রাণহানির সংখ্যা বা আসলে এই দুর্ঘটনার সংখ্যা কম দেখি না। বিশেষ করে নৌপথে আসলে যাত্রীরা ঠিক যেভাবে নিজেদের লঞ্চটি ধরার চেষ্টা করছেন, সেই জায়গাগুলোতে আমরা একটা বড় পরিবর্তন আনতে পারি কিনা, সেখানে নৌ পুলিশিং করে সেই জায়গাগুলোতে তদারকিটা আরো কঠোর করার সুযোগ আছে কি? সর্বোচ্চটা করেছি। আপনি যান, এবার কোনো রকমভাবে ট্রলার এসে আপনি উঠতে পারছেন না, স্পিড বোটে এসে উঠতে পারবেন না। ওখানে আমরা ব্রিজ করে দিয়েছি, আপনাকে পল্টুনে উঠতে হবে এবং পল্টুন থেকে যেতে হবে। সেখানে হুইল চেয়ারের ব্যবস্থা করে দেওয়া, ট্রলির ব্যবস্থা করে দেওয়া, মানে করার জন্য। ঘাটে যাতে ইজারা নিয়ে আপনি যে টাকা কালেকশন করেন আরও বন্ধ করে দিয়েছি, 10 দিনের জন্য কোনো টাকা নিতে পারবে না কেউ। আমাদের ক্যাডেট আছে আপনার মন্ত্রণালয়ের বেশ কিছু প্রশিক্ষিত, তাদেরকে যাত্রী সেবায় নিয়োজিত করেছি। তারপর আপনি যদি দেখেন মনিটরিং টিম তো আছে, ভিজিলেন্স টিম আছে, তারা সার্বক্ষণিকভাবে যে কোনো দিচ্ছে 10%-এর কাছাকাছি। ওরা এবার অ্যাগ্রি করেনি, রোজার ঈদে অ্যাগ্রি করেছিল 10% ভাড়া কম নিতে সক্ষম হয়েছিল, এবার 5% অ্যাগ্রি করেছে যে তারা ভাড়া কম নিচ্ছে। একেবারে শৃঙ্খলার সাথে কিন্তু উঠছে। 1 কিলোমিটারের উপর হবে এই পল্টনটা, সেখানে প্রচুর লঞ্চ আছে। কত নাম্বার ঘাটে কে উঠতে পারবেন, কোন এলাকার যাত্রী, নিয়মিতভাবে ওখানে মাইকিং করা হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে, ক্যাডেটরা আপনার দরজা দেখিয়ে দিচ্ছে যে আপনি এই দিকে যান। এই সেবাগুলি কিন্তু নিশ্চিতভাবে করা হয়েছে এবং দেখবেন যে এবার এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ বেশ ভালো যাচ্ছে। ফেরিঘাটগুলিতেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে, এখনও পর্যন্ত শৃঙ্খলার সাথে সেগুলি আমরা কিন্তু পার করছি। এই সীমাবদ্ধতাগুলোর জায়গায় আবার আমাদের আসলে যারা এই সড়ক বা পরিবহন খাতে যারা কাজ করছেন, তাদের আসলে সচেতনতা বৃদ্ধিটাও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে কিনা, মানে সেটি আসলে আমরা করতে পারছি কিনা। আমরা এখনো যদি সড়কের দিকে তাকাই, যত্রতত্র আসলে যাত্রীদেরকে উঠানো নামানো হচ্ছে এবং সেখানে আপনারা যতই আসলে আমরা বারবার বলার চেষ্টা করছি কিনা যে এগুলো বন্ধ করতে হবে, কেন বন্ধ করতে না, বন্ধ করার চেষ্টা আছে, যত্রতত্র যাত্রী উঠানো নামানো যাবে না। আবার এই ঈদ উপলক্ষে আপনি যদি বলেন, যাত্রীরা যত্রতত্র উঠার জন্য সংঘবদ্ধ হয়ে আছে। কোনো গাড়ি যদি দাঁড়িয়েও যাবার 5টা সুযোগ থাকে, 5টা লোকের বা 2টা লোকের, সেই গাড়ি ওখান থেকে যেতে পারবে না, জনগণই বা যাত্রীরাই থামিয়ে সেখানে উঠছে। অর্থাৎ আমি তো প্রথমে আপনাকে বলেছি যে আমরা যাত্রী হিসাবে এখনো পর্যন্ত বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কেটে লাইন ধরে উঠবো, সেই ধৈর্য এই ঈদের যাত্রার আগে অন্তত থাকে না, সে প্রস্তুতিও তারা থাকে না, সেভাবে তারা প্রস্তুত থাকেও না। তার ছুটি হয়েছে, সে লাগেজটা নিয়ে বাসা থেকে বেরিয়েছে, যেখানে যা পাবে তাইতে উঠে ঝুঁকি নিয়ে বাড়িতে যেতে চাইছে। এইটাকে নিবৃত্ত করা কিন্তু আপনি বেশ কঠিন। এখন আমাদের সচেতনতা বাড়াতে হবে, আমাদের একটু ধৈর্যশীল হতে হবে, ফিটনেস যুক্ত গাড়ি নিজেও দেখতে হবে এবং ধরেন একটা নিজের নিরাপত্তার ব্যাপারে নিজেকে একটু সজাগ থাকতে হবে। এবং আপনি আসলে শুরুতে একটি কথা বলছিলেন যে পৃথিবীর অন্য কোথাও হয়তো আমরা কোনো একটি ধর্মীয় উৎসবকে ঘিরে এত মানুষের আসলে যাত্রা পরিবর্তন করার রাস্তায় নাম ব্যবহার করার যে
দেখি না। প্রতি বছর আসলে যখনই আমরা এই আনন্দের ঈদের আসি তখনই আমাদেরকে ঈদটাকে খানিকটা বিষাদেও পরিণত করতে হয়। এই যাত্রাপথে যে মৃত্যুর মিছিল আমরা দেখি, সেই দায়টা আচ্ছা, আসলে আমি একটু মূলত কথাটা কাদেরকে বলতে চাই দেওয়া আপনাকে। যায়? মৃত্যুর মিছিল যেটা আপনি বলছেন ঠিক আছে, আমি একজন লোকেরও মৃত্যু এই জাতি চায় না, কিন্তু আপনি মনে রাখবেন আমাদের প্রত্যেক বছর 4,500-এর মতো মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়, 4,500-এর মতো। ঈদের সময় এটা সাধারণ যে পরিবহন যতগুলি গাড়ি চলে তার 3.5 থেকে 4 গুণ গাড়ি রাস্তায় চলে আসে, এবং এই লক্ষ লক্ষ গাড়ি চলছে। তো সেখানে একটি গাড়িও যাতে দুর্ঘটনা কবলিত না হয় এটা আমাদের চাওয়া, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে সব ম্যানেজমেন্টের মধ্যে গিয়ে 2-4টা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আমাদের এটা ঘটে যাচ্ছে। আমরা এটা রোধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করছি, কিন্তু এই যে আপনাকে আবারও বলতে চাই যে আমাদের রাস্তা, আমাদের ড্রাইভার, আমাদের ধরেন যানবাহনের ফিটনেস, আমাদের যাত্রীদের অসচেতনতার অভাব, সব কিছু মিলিয়ে নির্বিঘ্নে নিরাপদ যাত্রাটা করা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জ এবং দুরূহের। কিন্তু আপনি দেখবেন এখনও পর্যন্ত যদি দেখেন গত ঈদ এবং এখন ঈদ, গত ঈদ তো বড় 2-3টি দুর্ঘটনা ঘটেছে যেটা আমাদেরকে ব্যথিত করেছে, ব্যর্থ করেছে, আমি বলবো জাতি হিসাবে ব্যর্থ করেছে। এবারও এখনও পর্যন্ত ওই একটি দুর্ঘটনা কালকে যেটা ঘটেছে, এছাড়া বাকিটা আমি সর্বশেষ জেনে এসেছি যে আমাদের দেখবেন ঢাকা খুলনা মাওয়া হয়ে লাইন যানজট নেই, সুন্দরভাবে পরিবহনগুলি যাচ্ছে। ঢাকা আরিচা সুন্দরভাবে যাচ্ছে, ঢাকা চিটাগাং সুন্দরভাবে যাচ্ছে, ঢাকা সিলেটের রাস্তায় কিন্তু ব্যাপক হারে কনস্ট্রাকশন কাজ হচ্ছে, তার মধ্যে দিয়ে শৃঙ্খলার সাথে কোনো যানজট নেই, যাচ্ছে। ইভেন একটু চাপ আছে তন্দ্রা, আমি যেটা বললাম ওই চন্দ্রা থেকে বাইপাইল চন্দ্রা তারপর এলেঙ্গা পর্যন্ত, সেটাও গাড়ি যাচ্ছে, গাড়ি চমৎকারভাবে যাচ্ছে, অর্থাৎ ব্যবস্থাপনাটা ঠিক আছে। আমি একটা কথা একটু পুরো বলতে চাই, দায়টা শুধু সরকারের উপর চাপিয়ে দেওয়ার সুযোগ না, তাহলে দায় কি তো এতটা সরকারকে নেই? নিতে হবে। আমি সরকার, আমি কেন দায় নেব না, কিন্তু আমি বলছি যে আমার কিছু সীমাবদ্ধতা এবং আমার কিছু বাস্তবতা আপনাকে মাথায় রাখতে হবে, যে আমি কতটুকু ফাংশন করা সম্ভব হচ্ছে তার শতভাগ করছি কিনা, আমার চেষ্টা সবভাবে আছে কিনা। একটা বাক্য একটু আমি যুক্ত করতে চেয়েছিলাম, যেমন ধরেন প্রতিবন্ধীদের এবং ইসের আমাদের গত ঈদে আমাদের একটা কমিটমেন্ট ছিল যে আমরা গত ঈদে পারিনি, আমরা বলেছিলাম আগামী ঈদের মধ্যে আমরা এটা করব। মেট্রো রেল এবং আন্তনগর রেলে 25% আমরা কিন্তু ভাড়া মওকুফ করেছি সিনিয়র সিটিজেন, যারা 65-র উপরে বয়স তাদের, এবং যারা আমাদের ডিসেবল নাগরিক যারা আছে তাদের ক্ষেত্রে, এবং আজকে থেকে সেটা চালু হয়েছে। 25% ভাড়া আমরা করেছি। স্টুডেন্টদের জন্য করা আমাদের অঙ্গীকার রয়েছে, কিন্তু স্টুডেন্ট কার্ডটাকে আমলে নিয়ে সমন্বয় করাটা একটু সময় লাগছে। ঈদের পর হয়তো এই মেট্রো রেলে এবং রেলে যারা ছাত্র, নিয়মিত ছাত্র, তারাও হয়তো 25% মানুষকে নিরাপদে ঘরে পৌঁছে দিতে এই সরকার শতভাগ প্রচেষ্টা করছে। অসংখ্য ধন্যবাদ শেখ রবিউল আলম, আপনি আজকে এই ব্যস্ততম সময়ে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 পাত নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। বিবিসির সঙ্গেই থাকুন।